আচ্ছা, এই সেন্ট্রোজোম নামটা আমরা কোথায় পড়েছি? স্যার কোষ বিভাজন। হ্যাঁ স্যার প্রাণী কোষে সাইটোপ্লাজম। হ্যাঁ, কোষ বিভাজনের সময় আমরা সেল ডিভিশনের সময় সেন্ট্রোজোম কথাটা পড়েছি। বিকজ এই সেন্ট্রোজোমটা কোষ বিভাজনের সময় বিভাজিত হয়ে গিয়ে, মনে করে দেখো, এটা নিউক্লিয়াস ছিল, এটা সেল ছিল, এইখানটাতে দুটো জিনিস থাকে, এই টোটাল জিনিসটাকে বলা হয় সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা বিভাজিত হয়ে গিয়ে ক্রমশ দুই প্রান্তে সরে যায়, দুই প্রান্তে সরে গিয়ে এই প্রান্তে চলে আসে, ওই প্রান্তে একটা থাকে, এগুলোর থেকে বেম তন্তু যুক্ত হয়, দিয়ে ক্রোমোজোমগুলোর সাথে লাগে, তারপরে কি হচ্ছে, মাঝ বরাবর বিভাজন হচ্ছে। মানে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কি, বেম তন্তু তৈরি করা। ঠিক আছে, এইটুকু আমরা জেনে এসেছি। ঠিক আছে, এইটা হচ্ছে স্টার পার্টিকেল, বা স্টারের মতো যেহেতু দেখতে হয়, স্টার পার্টিকেল বলা হয় এটাকে, যেহেতু স্টারের মতো দেখতে হয়। এখন এই যে সেন্ট্রোজোমটা এঁকেছি, সেই সেন্ট্রোজোমের কিছু গঠন সম্পর্কে আমরা জেনে নেব, যে এক্স্যাক্টলি সেন্ট্রোজোম কেমন দেখতে। তাহলে শুধু সেন্ট্রোজোমটাকে যদি আমরা বড় করে আঁকি, তাহলে কীরকম দেখতে পাবো না, ভেতরে দেখতে পাবো এরকম একটা নালীর মতো অবস্থান করছে, তার সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি সমকোণে অবস্থান করছে আরেকটা নালীর মতো অংশ। ঠিক আছে, যেটাকে ঘিরে আছে এরকমভাবে, তার বাইরের দিকে পুরোটাতেই এরকম সরু 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 নালিকা অবস্থান করছে। এটা পুরোটাতেই আছে, আমি আঁকতে আর পাচ্ছি না, ব্যাপারটা বুঝে নাও। পুরোটাতে অবস্থান করছে, আরও সরু সরু। ঠিক আছে, পুরোটাই এরকমভাবে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের গঠন। তাহলে সেন্ট্রোজোমের গঠন দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বস্তুরূপে কিন্তু প্রধান দুটি জিনিস আছে, দুটি পাইপের মতো অংশ বা পিপের মতো অংশ পরস্পরের দেখো 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। কি 90 ডিগ্রি? তো 90 ডিগ্রি কোণ করে পরস্পরের অবস্থান করছে। ঠিক আছে, তাই এই যে যেহেতু পরস্পরের থেকে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, এই জিনিসগুলিকে কি বলবো? এই জিনিসগুলির নাম হচ্ছে সেন্ট্রিওল। ভালো করে বুঝি, সেন্ট্রিওল। তাহলে যদি কোশ্চেন করা হয় যে সেন্ট্রোজোম কয়টি সেন্ট্রিওল দ্বারা তৈরি হয়, তখন কিন্তু হবে এক জোড়া বা দুইটি। এই সেন্ট্রিওলের কাজ কি জেনে রাখবো। এই সেন্ট্রিওলটায় কোষ বিভাজনের সময় এই যে দুটো সেন্ট্রিওল আছে, এই দুটো সেন্ট্রিওল মাঝ বরাবর ভেঙে গিয়ে একটা সেন্ট্রিওল ওপর দিকে থাকে, আর একটা সেন্ট্রিওল কিন্তু চলে যায় নিচের দিকে। তখন নিচের দিকে সেন্ট্রিওলটা চলে যাচ্ছে, যেমন ধরো ছবিটা আঁকলে বুঝতে পারবে। এটা ধরো সেল, এর মাথার কাছে দুটো আছে, পরস্পর সমকোণে অবস্থান করছে। কি হলো, একটা রইল, আরেকটা ভেঙে গিয়ে এদিকে চলে এলো। বোঝা যাচ্ছে? এরপরে বেমতন্তুগুলো গঠন করে। তাহলে বেসিক্যালি সেন্ট্রিওলের মধ্যে থাকা সেন্ট্রিওল দুই প্রান্তে গমন করে, একদম দুটো অপোজিট প্রান্তে যায়, এবং সেখান থেকে বেমতন্তু তৈরি। বোঝা গেল সেন্ট্রিওল কি? এরপরে আসছি আমরা কাইনোপ্লাজম। সাইটোপ্লাজম মানে কি? কোনো একটা কোষের মধ্যে যে ধাত্র বা তরল থাকে তাকে বলে সাইটোপ্লাজম। লাইক দ্যাট এই সেন্ট্রোজোমের কেন্দ্রে, এই রিজিয়ানটাতে যে সাইটোপ্লাজম থাকে বা যে সাইটোপ্লাজমীয় অংশ থাকে, তার নাম হচ্ছে কাইনোপ্লাজম। কি নাম? কাইনোপ্লাজম। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্লাজম দিয়ে যে কোনো একটা কোশ্চেন জয়েন্টে কিন্তু পড়ে। সার্কোপ্লাজম, কাইনোপ্লাজম এইসব দিয়ে দেয়, তখন কিন্তু মাথায় আসে না ধট করে কি হবে। তো কি নাম? এর নাম হচ্ছে কাইনোপ্লাজম। নেক্সট আসছি আমরা সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, এইটি হচ্ছে এই যে এই রিজিয়ানে কেন্দ্রের দিকে যে সাইটোপ্লাজমটা থাকে তাকে কি বললাম আমরা? কাইনোপ্লাজম। মানে সাপোজ ধরলাম এই সাইটোপ্লাজমটাকে কোনো ভাগ থাকে না, আমি বোঝানোর জন্য আঁকছি এই ছবিটা, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল থাকে না। দাদা হ্যাঁ বলো। এরপরে আসছি আমরা, তার মানে এর ভেতরের দিকের যে ঘন ডেন্স রিজিয়ানটা, সেই রিজিয়ানটাকে আমরা কি বলবো না? কাইনোপ্লাজম। বাইরের দিকের যে হালকা সাইটোপ্লাজমটা, সেটাকে বলবো আমরা সেন্ট্রোস্ফিয়ার। কি নাম? সেন্ট্রোস্ফিয়ার। দুটো কিন্তু নাম আলাদা আলাদা।
তাহলে বাইরের দিকের যে হালকা সাইটোপ্লাজমটা তার নাম হচ্ছে কিন্তু সেন্ট্রোস্ফিয়ার। আর দেখো বাইরের দিকে আমি অসংখ্য সূক্ষ্ম 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 তন্তুর মতো জিনিস এঁকেছি, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনুনালিকা, মাইক্রোটিউবিউলস। কি? অনুনালিকা। এই অনুনালিকাগুলোর নাম কি? অনুনালিকা। এই অনুনালিকাগুলোর নাম কি? এই অনুনালিকাগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল রে। কি নাম? অ্যাস্ট্রাল রে। এই অ্যাস্ট্রাল রেগুলো এরকম লম্বা 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 ছড়িয়ে থাকে, ঠিক আছে? এই হচ্ছে সাইটোপ্লাজমের সেন্ট্রোজোমের গঠন। তাহলে সেন্ট্রোজোমের গঠন বলতে গেলে টোটাল 4টে গঠন আমাকে বলতে হবে। তার হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকা দুটো একজোড়া সেন্ট্রিওল, তার বাইরের দিকে থাকা ঘন যে সাইটোপ্লাজম তার নাম হচ্ছে কাইনোপ্লাজম, কাইনোপ্লাজমের বাইরের দিকে হালকা যে সাইটোপ্লাজম তার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ারের একদম আউটওয়ার্ডলি যে লম্বা লম্বা অনুনালিকাগুলো অবস্থান করে তাদেরকে বলবো অ্যাস্ট্রাল রে। কি বলবো? অ্যাস্ট্রাল রে। বোঝা গেল? তাহলে সেন্ট্রোজোমের গঠন সম্পর্কে বোঝা গেল। তাহলে নেক্সট কি নিয়ে পড়াশোনা করবো আমরা? সেন্ট্রিওল নিয়ে পড়াশোনা করবো। তাহলে সেন্ট্রিওলগুলো কি বললাম? পাইপের মতো যে লম্বা লম্বা সূক্ষ্ম সূক্ষ্ম দুটো অংশ থাকে, পরস্পরের সাথে সবসময় 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে থাকে, ঠিক আছে? এবং এর কাজ কি অলরেডি আমি বলে দিয়েছি যে বেন তন্তু গঠনে কিন্তু সহায়তা করছে, দেখিয়েও দিলাম ছবিতে আগে, ঠিক আছে? এরপরে আমরা আসছি, আগের দিন পড়িয়েছিলাম সিলিয়া বা ফ্লাজেলা। ওকে, আগের দিন কিন্তু পড়িয়েছিলাম সিলিয়া বা ফ্লাজেলা। সৌম্য তোদের একটু হয়তো জায়গাটা গন্ডগোল হবে, বেশি কিছু বলছি না আমি। সিলিয়া বা ফ্লাজেলা আমি আগের দিন বলেছিলাম যে সিলিয়া বা ফ্লাজেলার একদম বেসাল বডি, যেটা একদম নিচের দিকের যে অংশটা, সেই নিচের দিকের অংশটা দেখো এইরকম একটা সিলিয়া বা ফ্লাজেলা যদি দেখতে হয় তার নিচের দিকের যে অংশটা তার থেকে রুটলেটস বেরিয়ে থাকে। কি থাকে? রুটলেটস। বলেছিলাম, মনে আছে? মনে পড়ছে? দীপ, অঙ্কিত, মনে পড়ছে? হ্যাঁ, তো রুটলেটস গুলো বেরিয়ে থাকে। এই রুটলেটস গুলো যদি বিবর্তিত হয়ে গিয়ে এই কার কাছে চলে যায় না, এই সেন্ট্রিওলের কাছে চলে যায়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? একটা সেলকে যদি আমরা দেখি, এই সেলের বাইরের দিকে ধরলাম একটা সিলিয়া আছে বা ফ্লাজেলা আছে, সেটা ভেতরের দিকে এরকম রুটলেটস দ্বারা চলে গিয়ে এইখানে কিন্তু অবস্থান করছে সেন্ট্রিওলগুলো। তাহলে সেন্ট্রিওলের কাছে চলে গেছে, তখন এই অবস্থাকে আমরা বলবো ব্লেফারোপ্লাস্ট। কি নাম দেব? ব্লেফারোপ্লাস্ট। খুব ইম্পর্টেন্ট। অথবা এর অপর নাম হচ্ছে বেসাল বডি বা কাইনেটোজোম। আমি আর নামগুলো লিখছি না, কিন্তু এই 3টে নামই মনে রাখবো। কি তোরা লিখে রাখতে পারিস যারা হাতের কাছে খাতা রেখেছিস? ব্লেফারোপ্লাস্ট, বেসাল বডি অ্যান্ড কাইনেটোজোম, ঠিক আছে? এই হচ্ছে এর অপর নাম। তাহলে যে নামটাই দিক কনফিউজ কিন্তু হবো না, 3টের মধ্যে যে সবগুলোই একটারই নাম, ঠিক আছে? এরপরে আমরা আসছি সেন্ট্রিওল আবিষ্কার কে করে? সেন্ট্রিওল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেনেডিন। বেসাল বডি আরেকটা কি বললেন? সৌমেন চৌধুরী। বাহ, কি কি বললাম? আচ্ছা লিখে দিচ্ছি, ব্লেফারোপ্লাস্ট, বেসাল বডি আর কাইনেটোজোম, এই 3টে। ব্লেফারোপ্লাস্ট, বেসাল বডি এবং কাইনেটোজোম। ওকে, এই 3 ধরনের কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আমরা আসছি কে আবিষ্কার করেছিলেন এই সেন্ট্রিওল? আবিষ্কার কে করেছিলেন? বিজ্ঞানী বেনেডিন। কি নাম বললাম? বিজ্ঞানী বেনেডিন। আচ্ছা, নতুন যারা জয়েন করলি, বোধহয় তমনাস জয়েন করলি আর কৌশিক জয়েন করলি, তাদেরকে বলি কোন জায়গাটা হচ্ছে আমাদের আজকে পড়ানো হচ্ছে সেন্ট্রোজোম। 7টা যদি বই থাকে তাহলে ওই নতুন এডিশনের বইয়ের পাতা বলতে পারবো, পুরোনো বলতে পারবো না। 566, 67 এরকম পাতা করবে, তাহলে পেয়ে যাবে। তো এই হচ্ছে
বেসাল বডি বা কাইনেটোজোম, এটা কি বলছিলাম, হ্যাঁ। এরপরে আসছে বিজ্ঞানী বেনেডিন কিন্তু আবিষ্কার করেন, এটা কিন্তু এগুলো আমি যখন নামগুলো বলছি তার মানে জেনে রাখবো এই সেল ডিভিশনে এই ধরনের নাম কিছু স্টিরিওটাইপ প্রশ্ন কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। ফর এইচএসও ইম্পর্টেন্ট, জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা জয়েন্টের জন্য ঠিক করছো বসবে অ্যাটলিস্ট, তাদের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন্সগুলো হয়তো মনে রাখাটা কঠিন কিন্তু অ্যান্সার দেওয়ার পক্ষে খুব সহজ। বিকজ এটা জাস্ট একটা ইনফরমেটিভ জিনিস মাথায় রয়ে গেলেই কিন্তু 2 বা 4 নম্বর কিন্তু উদ্ধার করে আসা যাবে, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কোশ্চেন থাকে না। এগুলোকে বলা হয় স্টিরিওটাইপ প্রশ্ন। সেজন্য আমি আগের দিনে বলেছিলাম, আজকেও বলছি, সেল ডিভিশনটা হয়ে গেলে এই সেল ডিভিশনের প্রত্যেকটা সেল আবিষ্কার, অন্তত আবিষ্কারের জায়গাটা একটা ছক করে নামগুলো যদি লিখে রাখতে পারি আমরা কিন্তু ভবিষ্যতে কাজ দেবে প্রচুর। ফর এইচএস অর জয়েন্ট বোস যাই বোস, কিন্তু খুব স্টিরিওটাইপ কোশ্চেন লিখে কিন্তু অ্যান্সার পাওয়া যায় এই জায়গা থেকে। হলো তো বিজ্ঞানী বেনেডিন সর্বপ্রথম সেন্ট্রিওল যা উপস্থিত হচ্ছে বা আছে সেইটা আবিষ্কার করে, ঠিক আছে। আর সেন্ট্রিওল নামকরণ কে করেন? এই নামকরণটা আরো ইম্পর্টেন্ট। নামকরণ করেছিলেন বিজ্ঞানী বোভেরি। কি নাম? বোভেরি, বিজ্ঞানী বোভেরি কিন্তু কি নামকরণ করেছিলেন? সেন্ট্রিওল নামকরণটা করেছিলেন। বোঝা গেল? এখন কোষ বিভাজনের সময় সেন্ট্রিওলগুলো ভেঙে গিয়ে, এই দুটি সেন্ট্রিওল ভেঙে গিয়ে একটি ওপরের দিকে থাকে, একটি তার অপোজিটে চলে আসে, তাই তো 180 ডিগ্রি ঠিক অপোজিটে চলে আসে। কিন্তু জেনারেল কন্ডিশন দুটি সেন্ট্রিওল পরস্পরের সাথে সমকোণ বা 90 ডিগ্রি করে অবস্থান করে এক জায়গাতেই অবস্থান করে। এই এক জায়গাতে যে অবস্থান করে তখন এই সিচুয়েশনটাকে কি বলা হয়? এই সিচুয়েশনটাকে বলা হয় ডিপ্লোজোম। কি বলা হয়? ডিপ্লোজোম। এই অবস্থাটার নাম হচ্ছে ডিপ্লোজোম। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে সেন্ট্রিওল কোথা থেকে উৎপত্তি হয়? এটা কিন্তু খুব বড় সড় একটা প্রশ্ন। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম সর্বদা উৎপত্তি হয় আদি সেন্ট্রিওল থেকে। মানে দেখো, কোষ বিভাজনের সময় দুটো ছিল, একটা একটা করে চলে গেল। এখন নতুন যে অপত্য সেল তার মধ্যে একটা আছে, ধীরে ধীরে সেই একটার থেকে দুটো তৈরি হবে। তাহলে আদি মানে মায়ের কাছ থেকে, মানে মাতৃ সেলটার কাছ থেকে যেটা পাচ্ছিল সেইটা নতুন সেলের মধ্যে ঢুকে ডবল হচ্ছে, জাস্ট লাইক ডিএনএ, জাস্ট লাইক ক্রোমোজোম। ওকে, ঠিক একইভাবে মা বা পূর্ব প্রজন্ম থেকে হাফ হাফ এসছে দুটো আলাদা আলাদা সেলের মধ্যে, এবং সেখানে গিয়ে ডাবল ঘটছে তাদের। তাই সেন্ট্রিওলের উৎপত্তি কিন্তু অন্য কোনো কোষ অঙ্গাণুর থেকে নয়, সেন্ট্রিওলের উৎপত্তি হচ্ছে নিজের থেকেই, বাট সেটা হতে হবে তার আগের বা আদি কোষের, আদি কোষ থেকে এসেছে, ঠিক তার আগের কোষ থেকে এসেছে। গঠন কি আলোচনা করব না, সেন্ট্রিওল যেটা, সেই সেন্ট্রিওলের পরাণু গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে সেন্ট্রিওলকে আমরা দেখলে অনেকটা পিপ বা পাইপের মতো দেখতে লাগে যদি কাটি, ঠিক ঢ্যাঁড়স যেমন কাটি, ঢ্যাঁড়স কাটলে দেখবো কতগুলো স্থির অংশ থাকে, মাঝখানটা কাটলে স্টারের মতো দেখতে লাগে। মানে ধরো এরকম ভাবে যদি আমি স্টারটাকে হেলিয়ে আঁকি এবং প্রত্যেকটার থেকে যদি স্থির আঁকি, এটা ভেতরের দিকে অংশ, ঠিক এই ধরনের শেপ হয়। এটা কাটলে ভিতরটা বুঝতে পারবে, এবং প্রত্যেকটাতে একটা করে ফাঁকা ফাঁকা অংশ থাকে, পাইপের মতো অংশ। এই হচ্ছে কি না, সেন্ট্রিওল। ঠিক আছে, এখন সেন্ট্রিওলের পরাণু গঠন দেখতে গেলে আমরা দেখব এখানে হচ্ছে কিন্তু প্রধান উপাদান হচ্ছে মাইক্রোটিউবিউল। কি উপাদান? মাইক্রোটিউবিউল, মানে অনুনালিকা, মাইক্রোটিউবিউল। ঠিক আগের মতোই, আগের দিনে যা পড়িয়েছিলাম বা যারা আগের দিন ক্লাস করেনি তাদের অত ইয়ে করার দরকার নেই। একই জিনিস কি না, তোমরা ধরে রাখো আজ থেকে নতুন পড়ছো, এরকমই পড়ো যে
কি মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি হয়। মাইক্রোটিউবিউল মানে কি সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য টিউবিউল থাকে, যে টিউবিউলগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউল। এখন এই মাইক্রোটিউবিউল কতগুলো থাকে? ঠিক আগের মতোই, আগের স্ট্রাকচারের মতোই এরও মাইক্রোটিউবিউল থাকে, কিন্তু 9টা। কটা থাকে? 9টা। তাহলে 9টাকে আমরা আঁকবো মাইক্রোটিউবিউল হিসাবে। কেমনভাবে আঁকবো? চার, 5, ব্যাস ভিডিওটা অস্পষ্ট আসতে শুরু করেছে। 6, 7, 8, 9। আগের ক্ষেত্রে একটু আগে আমি যখন এঁকে দিয়েছিলাম, কি এঁকেছিলাম? সিলিয়া বা ফ্ল্যাজেলার গঠন এঁকেছিলাম, তখনও কিন্তু এরই ছিল 9টা। ভালো করে বুঝবো, তখনও কিন্তু বাইরের দিকে এই বাইরের পোর্শনে কিন্তু 9টা ছিল, এখনো 9টা আছে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে প্রত্যেকটি 9টা অনুনালিকা মাইক্রোটিউবিউল কি হচ্ছে? 3টে করে উপনালিকা। হ্যাঁ বলো। বলছি এবিসি 3টে নিয়ে গঠিত। হ্যাঁ 3টে করে, আগেরটাতে ছিল 2টো। তাহলে এদেরকে বলবো সাবটিউবিউলস। তাহলে এই 3টেকে নিয়ে একসাথে বলবো আমরা মাইক্রোটিউবিউলস বা অনুনালিকা। এই 3টেকে একসাথে বলা হয় অনুনালিকা। কি বলবো? অনুনালিকা। এখন এক একটাকে বলবো কি? উপনালিকা। উপনালিকা বা সাবটিউবিউলস। যে ইংরেজি করতে পারবো ইংরেজি করব, যে বাংলা করতে পারবো বাংলা করব। অনুনালিকা আর উপনালিকা দুটো করে অবস্থান করে। ওকে, এখন এদের নামগুলো কি কি? ভেতর থেকে বাইরের দিকে এদেরকে নামকরণ করব এ বি সি। আগে করেছিলাম অনলি এ বি, এখন কি নামকরণ করছি? এ বি সি। প্রত্যেকটারই নামকরণ হচ্ছে এ বি সি। ভালো করে বুঝবো। এখন কিভাবে যুক্ত হতে হবে? এদেরকে তো যুক্ত হতে হবে, না হলে তো হবে না। তাহলে কি হচ্ছে, কিভাবে যুক্ত হয় দেখি। এই যে সি এর সাথে এ, ভালো করে বুঝি, ঠিক। আবার এই সি এর সাথে এ, আবার সি এর সাথে এ, আবার সি এর সাথে এ, আবার সি এর সাথে এ। আমি আর আঁকছি না, আচ্ছা এঁকেই দিই। সি এর সাথে এ, সি এর সাথে এ, সি এর সাথে এ, সি এর সাথে এ। তবেই দেখো স্টার একটা গঠন পেলাম, এই যে স্টার 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 গঠন। তাহলে সি এর সাথে, এটা সি, কিন্তু সি এর সাথে এর কানেকশন অবস্থান করে, ঠিক আছে। তো কার দ্বারা কানেক্ট করবে? এর সাথে সি বা সি এর সাথে এর যে কানেকশন থাকে তার নাম হচ্ছে লিঙ্কার, LINKER বা যোজক, যে হচ্ছে এ এবং সি কে যুক্ত করছে, ঠিক আছে। এখন প্রস্থচ্ছেদে এটাকে দেখলে দেখো, আচ্ছা আর মাঝখানটা আঁকি, আমি মাঝখানটা এঁকে নিই। ঠিক বাকি যেমন ছিল, সে ইন্টার স্পোক ঢুকেছিল এর থেকে বেরিয়ে, এক্ষেত্রেও ঢুকবে এর থেকে বেরিয়ে ইন্টার স্পোক, মানে এই মাছের সাথে কানেকশন থাকবে, বোঝা গেল। আর মাঝখানে একটা বলছি পরে কেন্দ্রীয় স্থিতি বা সেন্ট্রাল হাব থাকবে। তো এটা দেখতে অনেকটা দেখো গরুর গাড়ির চাকার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? গরুর মানে মোটামুটি গরুর গাড়ি একটা চাকার মতো, যেটা ঘুরতে পারে। তো বিজ্ঞানীরা সর্বপ্রথম এই ধরনের স্ট্রাকচারটিকে চোখে দেখেছিল বলে এর নামকরণই করে দিয়েছে। এই মডেলটার নামকরণ করেছেন কার্ট হুইট মডেল। কি নাম? কার্ট হুইল মডেল। গরুর গাড়ির চাকা, গরুর গাড়ি ইংরেজি কার্ট হুইল মডেল। গরুর গাড়ির চাকার মতো দেখতে বলে এর নামকরণই করে দিয়েছে কার্ট হুইট মডেল, ঠিক আছে। এখন গরুর গাড়ির চাকা এই সেন্ট্রালের সাথে এরকম ভাবে একটা কানেকশন দ্বারা যুক্ত থাকে, ঠিক একইভাবে এরও কেন্দ্রে একটা কানেকশন বা যুক্ত থাকার জিনিস আছে, যেটার নাম দিয়েছি আমরা সেন্ট্রাল হাব বা কেন্দ্রীয় দণ্ড। তাহলে এই মাঝেরটার কি নাম? সেন্ট্রাল হাব, বা বাংলাতে বললে কেন্দ্রীয় দণ্ড, বাংলাও লিখতে পারিস কেন্দ্রীয় দণ্ড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন এই কেন্দ্রীয় দণ্ডর কাছে প্রত্যেকটির কাছ থেকে দেখো একটা করে স্পোক চলে এসেছে, রেডিয়াল স্পোক যেটাকে বলা হয়। কোথার থেকে এসেছে? এর থেকে এসেছে। তা সাইকেলের চাকা বা গরুর গাড়ির চাকাতে এগুলোকে কি বলা হয়? এক একটাকে স্পোকই বলা হয়। তাহলে স্পোকের মতো অবস্থান করছে, কটা থাকবে না? 9টা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন সেন্ট্রিওলের বাইরের দিকে তাহলে এবিসি 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 অবস্থান করছে। এখন এক্সট্রা আরো জিনিস থাকে,
কি থাকে না, এসি শেষ হলো তো, তারপরেও এক্সট্রা একটা অস্পষ্ট, এরকম অস্পষ্ট একটা গোল জিনিস থাকে প্রত্যেকটাতে এর বাইরের দিকে, বোঝা যাচ্ছে? তাহলে কটা থাকছে টোটাল? 9টা থাকবে, তাই তো? তাহলে বাইরের দিকে যদি থাকে তার নাম কি হবে? এপি না পেরি? কি হবে? এপি না পেরি কি বলবো? এপি দূর, পেরিফেরাল। পেরিফেরি। পেরিফেরাল মানে কি? ওপরে। ও হ্যাঁ। তাহলে পেরি, তাহলে নাম হবে পেরি। তাহলে এর নাম হবে পেরিসেন্ট্রিওলাস স্যাটেলাইট। কি বডি না, এর নাম হচ্ছে স্যাটেলাইট রিজিয়ন। আমরা ক্রোমোজোমের ক্রোমোজোম স্যাটেলাইট পড়েছিলাম, মনে করতে পারছি? তাহলে সেই স্যাটেলাইট থেকেও হয়তো নামটা এসেছে। কেন এসেছে এখন আর আমি ডিটেলিং করছি না, তাহলে আবার ও স্যাটেলাইট নিয়ে পড়াশোনা চলে যেতে হবে, একটু আমাদের ওইসব ব্যাপার নয়, এটুকু শুধু মনে রাখবো। পেরিসেন্ট্রিওলাস স্যাটেলাইট, কি নাম? পেরিসেন্ট্রিওলাস স্যাটেলাইট। এর নাম হচ্ছে পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট হলো। এই হচ্ছে আমাদের সেন্ট্রিওলের পরাণু গঠন মোটামুটি, ঠিক আছে? এখন সেন্ট্রিওলের কাজ সম্পর্কে আরেকবার বলে দিই ভালো করে। সেন্ট্রিওলের কাজ, প্রথম কাজ বেমতন্তু গঠনে সহায়তা করে, জানি তাই তো? আর এই বেমতন্তুর সাহায্যে টেনেই তো ক্রোমোজোমগুলোকে দুপ্রান্তে নিয়ে যায়, তাহলে ক্রোমোজোমের প্রান্তীয় গমনেও কিন্তু সহায়তা করছে এই সেন্ট্রিওল। কারণ সেন্ট্রিওলই যদি হ্যাচকা টানটা না মারতো বেমতন্তুকে, তাহলে কিন্তু দুদিকে আলাদা হতে পারতাম না। ক্লাস 10-এ পড়েছি এগুলো সব, ঠিক আছে? আরেকটা জিনিস হতে পারে, আর কি হতে পারে? কারোর কি কিছু মাথায় আসছে? শুক্রাণুর টেল রিজিয়নটা কেমন দেখতে হয়? এটা যদি হেড হয় শুক্রাণুর, এরকম ভাবে টেল রিজিয়নটা হয়। তাহলে এই টেল রিজিয়নটা তৈরি কে করে? টেল রিজিয়নটা তো অসংখ্য মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি, তাই এই টেল রিজিয়নটাও তৈরি করতে কিন্তু সেন্ট্রিওল সহায়তা করে। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি আরেকবার একসাথে বলে দিই, জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অথচ সহজ। দিতে পারে, যদি খুব জটিল প্রশ্ন করে, দিতে পারে যে কার্ট হুইল মডেলের সম্পর্কে একটা সংক্ষেপে আলোচনা করো। তখন কি করতে হবে? একটা এরকম ছবি এঁকে জাস্ট বলে দিতে হবে যে বাইরের দিকের অনুনালিকাগুলো এবিসি, এর সাথে সি এর কানেকশন থাকে লিঙ্কার দ্বারা, মাঝে থাকে কেন্দ্রীয় হাব, প্রত্যেকটা স্পোক এসে যুক্ত হচ্ছে, এই 4-5টা পয়েন্ট, এবং বাইরের দিকে পেরিসেন্ট্রিওলার রিজিয়ন অবস্থান করছে বা স্যাটেলাইট রিজিয়ন অবস্থান করছে। এই 5টা পয়েন্ট লিখলেই কিন্তু নাম্বার চলে আসবে। নেক্সট কি দিতে পারে? সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলের কাজ কি এটা দিতে পারে। আর শর্ট কোশ্চেন এখান থেকে প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, কি ডিপ্লোজোম কাকে বলে, আর বেফেরোপ্লাস্ট বা বেফারোপ্লাস্ট কাকে বলে, এই দুটো কিন্তু হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাগুলো শুধু দেখলেই কিন্তু আমাদের সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? এরপরে যেটা পড়ানো হবে আজকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের কি ধরনের পর্দা ঘেরা অঙ্গাণু বলো? এক্স্যাক্টলি, নিউক্লিয়াস হচ্ছে দ্বি-একক পর্দা ঘেরা অঙ্গাণু, ঠিক আছে? এখন নিউক্লিয়াস এই কথাটি এসেছে মানে একদম অদ্ভুত ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। তার অর্থটা হচ্ছে শ্বাস। শ্বাস মানে কি? আমরা কোনো একটা ফল যখন খাই, সেই ফলের শ্বাস অংশটাই খাই, বীজ টিজ ছাল টাল ফেলে দিই। তাহলে কোনো একটা সেলের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ নিউক্লিয়াস। সো ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে শ্বাস, কি নাম? কার্নেল। কার্নেল যার অর্থ হচ্ছে শ্বাস, সেইখান থেকে কিন্তু চলে এসেছে এই নিউক্লিয়াস নামটা, মানে খুব অদ্ভুত, মিল নেই কোনো। এখন নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের সব কিছু নিয়ন্ত্রণ করে। মানুষের ক্ষেত্রে মস্তিষ্ক যেমন সব কিছুর নিয়ন্ত্রক, আরও ভালো করে যদি বলতে হয় তাহলে বলতে হবে পিটুইটারি গ্রন্থি, তাই তো? ঠিক একইভাবে যদি আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাবে যাই, কোনো একটা সেলের হিসাবে যাই, সিঙ্গেল সেলের হিসাবে যাই, তখন দেখতে পাবো নিউক্লিয়াস
নিউক্লিয়াস কিন্তু হচ্ছে একটা কোষকে টোটালি নিয়ন্ত্রণ করছে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়, মস্তিষ্ক বলা হয়। বেশ, এরপরে এটার একটা আবিষ্কার সম্পর্কে ইতিহাস দেওয়া আছে, 15 থেকে 20টা বিজ্ঞানীর নাম দেওয়া আছে। এতগুলো পড়ার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে নামকরণটা কে করেছিলেন, ঠিক আছে, আর প্রথম পর্যবেক্ষণ কে করেছিলেন, এই দুটো নাম মনে রাখলেই হবে। আমি বলছি নিউক্লিয়াসের এই দুটো নাম কিন্তু সোজা, প্রত্যেকটা ক্ষেত্রে যেন বিজ্ঞানীর নাম আলাদা আলাদা, এক্ষেত্রে এই দুটো নামই তোদের জানা। লিউয়েনহক, কি নামটা শোনা তো? লিউয়েনহক কি করেছিলেন না, মাছের লোহিত রক্ত কণিকাতে সর্বপ্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে কার শরীরে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছিল, মানে পর্যবেক্ষিত হয়েছিল, সেটা হচ্ছে মাছের লোহিত রক্ত কণিকা। তাহলে লোহিত রক্ত কণিকাতে সর্বপ্রথম দেখেছিলেন লিউয়েনহক। 2 কি না রবার্ট ব্রাউন, কে না রবার্ট ব্রাউন কি করেছিলেন, অর্কিডের মূল তাতে নিউক্লিয়াস পর্যবেক্ষণও করেছিলেন, তার সাথে সাথে এটার নামকরণও করেছিলেন যে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই দুটো নামই কিন্তু তোদের জানা, রবার্ট ব্রাউন এবং লিউয়েনহক। তাই নিউক্লিয়াসের আবিষ্কার তোদেরকে খুব একটা বেগ দেবে বলে আমার মনে হয় না। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উৎপত্তি, কোথার থেকে নিউক্লিয়াসটা উৎপত্তি হয়েছে সেটা আমাদের জানতে হবে। এখন নিউক্লিয়াসের উৎপত্তি সম্পর্কে যদি বলতে যাই তখন আমাদেরকে জানতে হবে যে আচ্ছা প্রোক্যারিওটিক জীব থেকে ইউক্যারিওটিক তৈরি হয়েছে, থেকে ইউক্যারিওটিক তৈরি হয়েছে। আমি যখন পড়িয়েছি এই চ্যাপ্টারে, তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি নিউক্লিয়াস আছে? বস্তু শুধুমাত্র জিন বস্তুটা থাকে, আর অন্য বেশি কিছু থাকে না, তাই এদেরকে প্রকৃত নিউক্লিয়াস ঠিক বলা যায় না। নিউক্লিয় পর্দা থাকে না, ঠিক আছে, সুস্পষ্ট নয়, ঠিক আছে। তো সেইখান থেকে কি হচ্ছে, পরিবর্তিত হয়ে গিয়ে উন্নত কোষের ক্ষেত্রে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা উন্নত হচ্ছে, আরও নিউক্লিয় জালিকার সাথে আরও অনেক কিছু এক্সট্রা জিনিস এসে যুক্ত হচ্ছে। কী কী যুক্ত হচ্ছে আমি পরে বলছি, একটু পরেই বলবো। তো সেখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে মানে আদি কোষ থেকে নতুন কোষ বা ইউক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু ধীরে ধীরে নিউক্লিয়াস ইনকর্পোরেটেড হয়েছে। এখন আমরা আসছি নিউক্লিয়াসের সংখ্যা। আমাদের স্বাভাবিক অবস্থাতে নিউক্লিয়াস কিন্তু একটাই থাকে, একটা কোষের ক্ষেত্রে একটাই থাকে, কিন্তু দেখা গেছে কিছু কিছু সেলের ক্ষেত্রে নিউক্লিয়াস কিন্তু একের অধিক অবস্থান করে। নিউক্লিয়াস একের অধিক অবস্থান করে। কিভাবে হয় না, কোষ বিভাজনের সময় একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়। কোষ বিভাজনের সময় সর্বপ্রথম আগে কি হয়, ক্যারিওকাইনেসিস, আফটার দ্যাট ইট অকার সাইটোকাইনেসিস। ওকে, হ্যাঁ, তো ক্যারিওকাইনেসিসের পরে এক সেকেন্ড দাঁড়াতো, প্রথমে ক্যারিওকাইনেসিস হচ্ছে, দিয়ে নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দুটো তৈরি করছে, ঠিক আছে, দুটো নিউক্লিয়াস তৈরি করছে। এখন এই যে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, এই দুটো নিউক্লিয়াসের পরে কি হয়, সাইটোকাইনেসিস হয়, মাঝ বরাবর ভেঙে যায়, দিয়ে দুটো সেল তৈরি করে, খুব ভালো প্রসেস। কিন্তু এখন যদি এই সাইটোকাইনেসিসটা না ঘটে, ক্যারিওকাইনেসিস ঘটছে, সাইটোকাইনেসিসটা ঘটছে না, তখন কি হচ্ছে, একটি সেলের মধ্যেই কিন্তু দুটি নিউক্লিয়াস যুক্ত হচ্ছে। আবার পরবর্তী পর্যায়ে এই নিউক্লিয়াসগুলি যদি আবার বিভাজনে যায়, তাহলে এর থেকে আবার দুটি তৈরি হবে, আবার এর থেকে দুটি তৈরি হবে, তাহলে টোটাল 4টি তৈরি হলো, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে যদি কোষ বিভাজন না ঘটে, স্বস্তিক জয়েন হয়েছিস? অঙ্কন স্বস্তিক জয়েন হয়েছে রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ছিল জয়েন, তাই তো? হ্যাঁ ছিল। বেশ, তাহলে দুটোর থেকে 4টে তৈরি হচ্ছে। তাহলে সেল ডিভিশনের যদি ক্যারিওকাইনেসিস ঘটছে কিন্তু সাইটোকাইনেসিস ঘটছে না, তখন আমরা বলবো
একে বলবো, তাহলে দেখো একটা নিউক্লিয়াসে কিন্তু একটা সেলে একাধিক নিউক্লিয়াস চলে আসছে, ঠিক আছে। এই পদ্ধতিতে কিন্তু অনেক সময় একাধিক নিউক্লিয়াস তৈরি হয়। এখন আমরা তোমাদের জানাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রয়োজনে, তোমরা ক্লাস 12-এ পড়াবো যে প্রয়োজনের জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে কি করে না, এই নিউক্লিয়াসের সংখ্যা বাড়াতে শুরু করে। এমন একটা পদার্থের নাম বলো যেটা প্রয়োগ করে সাইটোকাইনেসিসটাকে বাধা দান করে অনেকগুলো নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি করা হয়। কারো কি জানা আছে? পদার্থটার নাম হচ্ছে কলচিসিন। লিখে রাখো, কি নাম? কলচিসিন। নামটা তো শোনা উচিত। হ্যাঁ, কলচিসিন। হ্যাঁ, 10-এ আছে, আবার 12-এ পাবে, কোনো অসুবিধা নেই, আরো ডিটেলে পাবে। কলচিসিন প্রয়োগ করে এরকম ভাবে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি করা হয়। বেশ, এরপরে আমরা চলে আসছি উদ্ভিদ কোষ। যদি অনেকগুলো নিউক্লিয়াসযুক্ত হয়, কোনো উদ্ভিদ কোষ যদি একাধিক নিউক্লিয়াসযুক্ত হয়, তখন তাকে আমরা বলবো সিনোসাইট। আর কোনো প্রাণী কোষ যদি একাধিক কোষযুক্ত হয়, তখন তাকে আমরা বলবো সিনসিটিয়াম। কি না বলবো? সিনসাইটিয়াম। আওয়াজ আসছে না দাদা, অডিওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি এখন। আরে ফোন এসেছিল। সিনোসাইট এবং সিনসাইটিয়াম। উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট এবং প্রাণী কোষকে বলে সিনসাইটিয়াম। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন মারাত্মকভাবে পড়ে যে সিনসাইটিয়াম কাকে বলে, সিনোসাইট কাকে বলে, ঠিক আছে। আর রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা এবং শিবনল এই দুটো তো আছেই সব জায়গাতেই, যাদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, আমি আগেই পড়িয়েছি। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে শিবনল, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না। এই হলো ব্যাপার। স্তন্যপায়ীদের ছাড়া বাকিদের নিউক্লিয়াস এই লোহিত রক্তকণিকায় থাকে। হ্যাঁ, স্তন্যপায়ী ছাড়া বাকিদের থাকে, না হলে তো মাছের দেহে আবিষ্কার করতে পারতো না, ওটাই ভাবছিলাম, তাই না? থাকে, বাকিদের ক্ষেত্রে থাকে। এরপরে আসছি আমরা কিছু টার্মিনোলজি সম্পর্কে পড়বো। ক্যারি অন কথাটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াসের সাথে যুক্ত, ঠিক আছে। এর জন্যই দেখবি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। কেন না, ক্যারি অন বা নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, তাই এর নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। নামগুলো যদি জানতে পারি তাহলেই কিন্তু গল্পটা ইজি হয়ে যাবে। ওকে, তো প্রথমে আসছি আমরা ইউক্যারিয়ন। মানে ইউক্যারিয়ন ব্যাপারটা কি? ইউক্যারিয়ন ব্যাপারটা কি না, একটি মাত্র নিউক্লিয়াস আছে, তাকে বলবো ইউক্যারিয়ন, ঠিক আছে। এখন আছে ডাইক্যারিয়ন। ডাই মানে কি? খুব সোজা এগুলো। ডাইক্যারিয়ন মানে দুটো নিউক্লিয়াস থাকছে, তাকে বলবো ডাইক্যারিয়ন, ঠিক আছে। আর কি বলবো? হেটেরোক্যারিয়ন মানে এই যে দুটো নিউক্লিয়াস আছে সেগুলো একই ধরনের নয়, দুটো নিউক্লিয়াস কিন্তু আলাদা আলাদা। কি? দুটো নিউক্লিয়াস আলাদা আলাদা, দুটোই নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াস আলাদা আলাদা, তখন তাকে বলবো আমরা হেটেরোক্যারিয়ন। তাহলে স্যার এরকম কিসের উদাহরণ দিন একটা, নাহলে বুঝতে পারছি না, ঠিক আছে। প্যারামেসিয়াম। আমরা প্যারামেসিয়ামের জনন ক্লাস 10-এ পড়েছিলাম, খেয়াল করতে পারছি কি? এই ধরনের প্যারামেসিয়াম দেখতে হয়, জুতোর মতো দেখতে হয়। তার মধ্যে এখানে একটা বড় নিউক্লিয়াস দেখেছিলাম, একটা ছোট নিউক্লিয়াস দেখেছিলাম। বড়টাকে বলেছিলাম ম্যাক্রোনিউক্লিয়াস, ছোটটাকে বলেছিলাম মাইক্রোনিউক্লিয়াস। তাহলে একটা প্রাণীর মধ্যেই, একটা দেহের একটা কোষের মধ্যেই দুটো নিউক্লিয়াস আছে, কিন্তু দুটো নিউক্লিয়াস দুই রকম দেখতে, তখন তাকে আমরা বলবো হেটেরোক্যারিয়ন। বোঝা গেল? এখন আমাকে তোমরা বলো, মানে এটা আমি ইন্টারেস্টে জিজ্ঞাসা করছি যে মনে আছে নাকি দেখি, যে প্যারামেসিয়ামের ক্ষেত্রে এই মাইক্রোটা না ম্যাক্রোটা কোনটা অ্যাক্টিভেট থাকে? আচ্ছা একবার হোল্ড কর তো। এটা বড় বলে ভাবো এটাই বোধহয় কাজে লাগে, একদমই না, ছোটটা কাজে লাগে। ছোটটা হচ্ছে একটার থেকে দুটো, দুটোর থেকে চারটে করে সেল ডিভিশনে সহায়তা করে,
ঠিক আছে, ম্যাক্রোটা কিন্তু কাজ করে না। এনিওয়ে, এটা হচ্ছে টপিকের বাইরে চলে গেলাম। তাহলে দুটো ভিন্ন ধরনের যখন আমাদের নিউক্লিয়াস অবস্থান করবে তখন তাকে আমরা বলবো হেটেরোক্যারিয়ন। কি বলবো? হেটেরোক্যারিয়ন। এখন এই হেটেরোক্যারিয়নের মধ্যে যেটি বড় হবে সেটাকে বলবো ম্যাক্রো, যেটি ছোট হবে সেটিকে বলবো মাইক্রো। ঠিক আছে। আর প্রো নিউক্লিয়াস, এই জিনিসটা সম্পর্কে একটা নতুন টার্মিনোলজি দিয়ে দিই। প্রো নিউক্লিয়াস, প্রো নিউক্লিয়াস, প্রো মানে নিষেকের পূর্বে যখন ডিম্বাণু এবং শুক্রাণু পরস্পর এসে মিলিত হবে, তখন যে নিউক্লিয়াসটা তৈরি করবে তখন তাকে আমরা বলবো প্রো নিউক্লিয়াস। বোঝা গেল? কি বলবো? প্রো নিউক্লিয়াস, তাকে বলবো আমরা প্রো নিউক্লিয়াস। ঠিক আছে, এই হলো নিউক্লিয়াসের সম্পর্কে আমাদের একটা বেসিক আলোচনা। এখন আমরা আসছি দাদা আরেকবার বলুন, আমার কেটে গেছে, কেটে যাচ্ছিল, শুনতে পেলাম। ডিম্বাণু এবং শুক্রাণু তাদের মিলনের ফলে যে প্রাথমিক নিউক্লিয়াস তৈরি হয়, যেটার থেকে পরবর্তীকালে জাইগোট তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে ভ্রূণ তৈরি হবে, সেই নিউক্লিয়াসটাকে প্রাথমিকভাবে বলা হয় প্রো নিউক্লিয়াস। বোঝা গেল? বেশ, এরপরে আমরা আসছি নিউক্লিয়াসের আয়তন সম্পর্কে একটা আলোচনা করব, যে নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি আয়তনটা কেমন হয়, কীরকম দেখতে হয়। নিউক্লিয়াসের আয়তনের পরিমাপ করে কিন্তু আমরা এক একটা সেলকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিছু কিছু সেল আছে যাদের নিউক্লিয়াসের আয়তন সাইটোপ্লাজমের থেকে বেশি, কিছু প্রাণী আছে, তাহলে কোনো একটা পার্টিকুলার সেলকে আইডেন্টিফাই করার জন্য নিউক্লিয়াসের আয়তন জানাটা খুব দরকার। ঠিক আছে, তো কিভাবে নিউক্লিয়াসের আয়তন নির্ণয় করব? বিজ্ঞানী হার্টউইক এ বিষয়ে একটা সূত্র দিয়েছিলেন। বিজ্ঞানী হার্টউইক gives up laws, হার্টউইক যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটা হচ্ছে NP is equal to Vn by Vc minus Vn। এগুলো কি স্যার? NPটা হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক ইন্ডেক্স। নিউক্লিয়াসের সাইটোপ্লাজমিক যে ইন্ডেক্সটা হয় নিউক্লিওসাইটোপ্লাজমিক ইন্ডেক্স। ওকে, এটার মানে কি? না নিউক্লিয়াসটা বড় হবে না ছোট হবে, তাহলে নিউক্লিয়াসের সাথে ডিপেন্ড করছে সাইটোপ্লাজম, তার অনুপাতটা যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে নিউক্লিয়াসটা বড় না ছোট। ঠিক আছে, তো সেইটা কি দ্বারা প্রকাশ করব? না Vn বাই Vc মাইনাস Vn। Vn মানে হচ্ছে নিউক্লিয়াসের ডেনসিটি বা ভলিউম অফ নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভলিউম, ওর জন্য এন দেওয়া হচ্ছে। নিউক্লিয়াসের ভলিউম মানে নিউক্লিয়াসের আয়তন এক্স্যাক্টলি কতটা, বোঝা গেছে? আর কি Vc মানে হচ্ছে সাইটোপ্লাজমের ভলিউম। ঠিক আছে, তাহলে Vc হচ্ছে সাইটোপ্লাজমের ভলিউম, তাহলে Vn মানে নিউক্লিয়াসের ভলিউম বাই সাইটোপ্লাজমের ভলিউম মাইনাস নিউক্লিয়াসের ভলিউম। এই দুটোর অনুপাত যদি করে দিই তখন আমরা যেটা পাবো সেই ইন্ডেক্সটার দ্বারা কিন্তু আমরা কি বুঝতে পারবো? না তার আয়তনের সম্পর্কে বা নিউক্লিয় সাইটোপ্লাজমিক সূচক সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকবো। তাহলে এখান থেকে যতদূর অবধি বললাম সেখান থেকে কি কি প্রশ্ন দিতে পারে? কিছু প্রশ্ন দেবে না, শুধু প্রশ্ন দেবে ওই আগে বললাম যখন সিনসাইট এবং সিনসাইটিয়াম কাকে বলে, দিতে পারে হেটেরোক্যারিয়ন কাকে বলে, ম্যাক্রো বা মাইক্রো নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দাও, প্রো নিউক্লিয়াস কাকে বলে। এগুলো সব শর্ট কোশ্চেন। আর 2 নম্বরের কোশ্চেন যদি দিলেও দিতে পারে যে আমরা নিউক্লিয়াসের আয়তন কিভাবে পরিমাপ করব, এরকম একটা বোধমূলক প্রশ্ন দিলেও দিতে পারে। নট শিওর অ্যাবাউট দ্যাট, শুধু এটুকু জেনে রাখবে। এরপরে আমরা আসছি নিউক্লিয়াসের পরাণু গঠন সম্পর্কে পড়ব। নিউক্লিয়াসের পরাণু গঠন বলতে কিন্তু বেশি কিছু না, আমরা কিন্তু আচ্ছা কিছু বলছিস, এক সেকেন্ড। তো নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা ক্লাস 10-এ পড়েছি হালকা হালকা। 10-এ পড়িনি বোধহয়, 9-এ পড়েছি না রে? ক্লাস 9-এ পড়েছি। তো একটা নিউক্লিয়াস যদি আমি আঁকি তাহলে নিউক্লিয়াসকে কিভাবে আঁকবো? তাড়াতাড়ি আঁকছি আমি। তার মধ্যে এই জায়গাটা আঁকছি, এরকম 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 কিছু আঁকলাম, এর থেকে কিন্তু তৈরি হয়েছে এই। বেশ, এই হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচার আমি এঁকে দিলাম।
তো নিউক্লিয়াসের যদি দেখি প্রথমে ভাবে নিউক্লিয়াসের 4টে ভাগ পাবো। কি কি ভাগ পাবো? নিউক্লিওলাস পাবো, নিউক্লিয় জালিকা পাবো, নিউক্লিয় পর্দা পাবো, আর কি পাবো না নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকছে তাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে থাকা যে সাইটোপ্লাজম তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। কি নাম? নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয় জালক, নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস, এই 4টে অংশ থাকবে। এখন প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। কি না নিউক্লিয় পর্দা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি নিউক্লিয় পর্দাটা অবশ্যই এই যে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দাটা কিন্তু দ্বি একক পর্দা। ওকে, এটা তো আমরা জানি। ঠিক আছে, তার মানে দুটি আলাদা আলাদা প্রোটিন নির্মিত, লাইপোপ্রোটিন নির্মিত পর্দা থাকে। লাইপোপ্রোটিন কেন বলছি? কারণ এর মধ্যে লিপিড প্লাস প্রোটিন দুটো অণুই থাকে, তাই এদেরকে দ্বি একক নির্মিত পর্দা বলা হয়। ঠিক আছে, তো লিপিডের দুটো স্তর থাকে আমরা জানি, আগে যখন কোষ পর্দা পড়েছি সেই কোষ পর্দাতে লিপিডের দুটো স্তর আর একটা প্রোটিনের একটা। ঠিক আছে, তাই ট্রাইল্যামিনার গঠন এদেরকে বলা হয়। দ্বি একক পর্দা কিন্তু যেহেতু 3টে স্তর থাকে তাই এদের ট্রাইল্যামিনার গঠন বলা হয়। কি বলা হয়? ট্রাইল্যামিনার গঠন। বোঝা গেল? এরপরে আছে পর্দার মাঝখানে দ্বি একক পর্দা আছে, দ্বি একক পর্দার মাঝখানে একটা স্পেস থাকছে। এই যে স্পেসটা, এই যে জায়গাটা, এই স্পেসটাকে কি বলবো? পেরি নিউক্লিয়ার সিস্টারনি। কি বলবো? পেরি নিউক্লিয়ার সিস্টারনি। বেসিক্যালি এরকম লম্বা জিনিস হয়ে থাকে। কি নাম? পেরি নিউক্লিয়ার সিস্টারনি। আমি আর লিখছি না, নামটা বারবার দরকার হলে ভিডিও দেখে নেবো। পেরি নিউক্লিয়ার সিস্টারনি। এখন নিউক্লিয়ার পর্দার গায়ে অসংখ্য ছিদ্র থাকে। আমি দেখো নিউক্লিয়াসের পর্দাটাকে কন্টিনিউ করে নিই, ছেড়ে ছেড়ে এঁকেছি। তাহলে এই যে ছাড়া ছাড়া জায়গাগুলো এঁকেছি সেটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র। কি নাম? নিউক্লিয় ছিদ্র। আর নিউক্লিয়াসের গায়ে অসংখ্য নিউক্লিয়ালার রাইবোজোম যুক্ত থাকে। এইটুকু হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরপরে যদি আরো ডিটেল জানতে চাই তখন এই নিউক্লিয় ছিদ্রগুলো আবার অনেক ডিটেলে ভাগ আছে। আমি এখন বলছি না, কারণ বেসিক্যালি এই জায়গাগুলো এত জটিল তোদের পড়ে না। যদি কোনো কারণে প্রয়োজন হয় পরে বলিস, আমি আবার বলে ফেলবো। ঠিক আছে, তো যেটুকু বলবো যে এরপরে তাহলে নিউক্লিয় পর্দার কাজ সম্পর্কে বলবো। প্রথম কাজ খুব সোজা, নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট আকৃতি প্রদান করছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যস্থ যে অংশগুলো আছে সেগুলোকে তাহলে রক্ষা করছে। আর কি আছে? নিউক্লিয় পর্দার গায়ে অসংখ্য রাইবোজোম লেগে থাকে, যে রাইবোজোমগুলো প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। নিউক্লিয় পর্দার থেকেই কিন্তু ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। যখন আমি ইআর পড়িয়েছি তখন কিন্তু আমি উৎপত্তি বলেছি, আশা করি সবার মনে আছে। তো ইআর এখান থেকেই তৈরি হয়, তাহলে ইআর তৈরিতেও সহায়তা করে। ঠিক আছে, আর কি করে না নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমকে আলাদা করে। ভালো করে বুঝি, কোষের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে কি বলবো? সাইটোপ্লাজম বলে তো। এখন নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে তাকে বলে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম পৃথক করে থাকে কিন্তু এই নিউক্লিয় পর্দা। আর নিউক্লিয় পর্দার গায়ে অসংখ্য ছিদ্র থাকে বললাম, যে ছিদ্রগুলো বিভিন্ন জিনিসকে ঢুকতে বা বেরোতে সহায়তা করে। রাইবোজোম যখন গঠন পড়িয়েছি, রাইবোজোমের গঠন, সেই রাইবোজোমের গঠনে কিন্তু মনে আছে রাইবোজোমের গঠনে নিউক্লিয়ার পর্দা সম্পর্কে আলোচনা। এরপরে আমরা আসছি নিউক্লিওলাস। ওকে, তাহলে নিউক্লিওলাস এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসকে বলতে গেলে আমাকে নিউক্লিওলাসটা আলাদা করে আঁকতে হবে। আমি তাহলে এইখানটাতে নিউক্লিওলাসটা আঁকছি, শুধু নিউক্লিওলাসটা আঁকছি। ঠিক আছে, তো শুধু নিউক্লিওলাসটা কেমন দেখতে হয়? নিউক্লিওলাসটা ঠিক নিউক্লিয়াসেরই ছোট ভাইয়ের মতো দেখতে হয়। আমি জানি না কতটা আঁকতে পারলাম, যে কোনো বই আছে বইয়ে দেখে নিবি, বই আরো ভালো দেখতে পাবে। ঠিক আছে, তো নিউক্লিওলাস কি দেখবো? নিউক্লিয়াসের মধ্যে কোনো অঞ্চল থাকে। কনডেন্স মানে ঘনীভূত অঞ্চল অবস্থান করছে, এই অঞ্চলটাকে বলবো আমরা নিউক্লিওলাস। যখন আমরা সেলকে রং করি
তখন দেখব এই জায়গাটা আম্লিক রঞ্জকে কিন্তু রঞ্জিত হচ্ছে, অ্যাসিডিক রঞ্জকে রঞ্জিত হচ্ছে এবং এটাকে ঘন বা ডেন্স দেখতে পাওয়া যায়। এখন এই নিউক্লিওলাস ভালো করে বুঝবো, নিউক্লিয়াসটাকে ছেড়ে নিউক্লিওলাসটাকে নিয়ে পড়েছি। এই নিউক্লিওলাসের কিন্তু আবার 4টে অংশ। কি কি অংশ? অ্যামারফাস রিজিয়ন, দানাদার অঞ্চল, সূত্রাকার অঞ্চল এবং ক্রোমাটিন অঞ্চল। ভালো করে বুঝবো। প্রথমে আসছি আমরা অ্যামারফাস অঞ্চল, ঠিক আছে, যেটাকে বলে অনিয়তকার অঞ্চল। তাহলে এই মাঝে যেটা সাইটোপ্লাজমের মতো অবস্থান করছে সেটা নির্দিষ্ট কোনো আকার আছে কি? নির্দিষ্ট কোনো আকার নেই, তার এর নাম হচ্ছে অনিয়তকার অঞ্চল। যেহেতু আকার নেই, অনিয়তকার। ইংরেজি এর নাম কি? অ্যামরফাস অঞ্চল। ভালো করে বুঝবো, অ্যামরফাস অঞ্চল। তার মধ্যে কি আছে? অসংখ্য দেখো ছোট ছোট গ্র্যানুলস আমি ছড়িয়ে এঁকেছি ছোট ছোট। তাহলে এই গ্র্যানুলস গুলো যে জায়গাগুলোতে বেশি থাকে সেই জায়গাগুলোর নাম হচ্ছে দানাদার অঞ্চল, মানে সেখানে বিভিন্ন দানা অবস্থান করছে, দানাদার অঞ্চল। ঠিক আছে, গ্র্যানুলস। তাহলে নিউক্লিয়াসের ধাত্রে এই দানাদার অংশগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে অবস্থান করে, মানে পুরোটাতে ছড়িয়ে থাকে। ঠিক আছে, এই দানাগুলিতে কি দিয়ে তৈরি হয়? এই দানাগুলি জেনে রাখবো প্রোটিন এবং আরএনএ দ্বারা তৈরি হয়, এবং প্রোটিন এবং আরএনএ এর অনুপাতটা কত হয়? 2:1। ভালো করে বুঝবো, প্রোটিন এবং আরএনএ এর অনুপাতটা হয় 2:1। যদি 2 ভাগ প্রোটিন থাকে তার সাথে 1 ভাগ আরএনএ যুক্ত হয়ে দানাদার রিজিয়নটা তৈরি করে। এরপরে আসছি আমরা সূত্রাকার অঞ্চল। এই জায়গাটা যেগুলো এঁকেছি এগুলো হচ্ছে সূত্রাকার অঞ্চল। যে কোনো বইয়ে ছবিটা পেয়ে যাবে আরো ভালো করে, বা নিতেও পাবে। সূত্রাকার অঞ্চল। এখন সূত্রাকার অঞ্চলটা কি না, সূত্রাকার অঞ্চলটা সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু। বেসিক্যালি এই তন্তুগুলো কি দ্বারা তৈরি হয় না, এই তন্তুগুলো প্রোটিন প্লাস আরএনএ দ্বারা তৈরি হয়, আরএনএটা বেশি থাকে। ঠিক আছে, এই সূত্রাকার অঞ্চলের অপর নাম কিন্তু মনে রাখবো নিউক্লিওলেমা। নিউক্লিওলেমা এইটা কিন্তু বড় শর্ট প্রশ্ন পড়ে, মাথা খারাপের শর্ট প্রশ্ন পড়ে যে নিউক্লিওলেমা কি, পুরো মাথার থেকে বেরিয়ে যায় যে কোথায় পড়েছি নিউক্লিয়াসে নিউক্লিওলেমা জিনিসটা কিন্তু আর বের করে আসা যায় না। কারণ তুমি ভাবো আমি কত ডিপে ঢুকে গেছি, সেলটাকে ভেঙে দিয়ে তার নিউক্লিয়াস নিয়েছি, নিউক্লিয়াসের 4টে ভাগ বাদ দিয়ে তার নিউক্লিওলাসটাকে বের করে এনেছি, সেই নিউক্লিওলাসটার আবার 4টে ভাগ করছি, মানে কতটা ডিপে ঢুকেছি। তাহলে সেই জায়গা থেকে নামগুলো মনে রাখা কিন্তু একটু চাপের ব্যাপার। সেজন্য আমি বারবার বলছি, বিশেষ কিছু করে যে 10 নম্বরের প্রশ্নের মতো ব্যাখ্যা পরপর গড়গড় গড়গড় করে রিডিং করে মনে রাখবো এরকম প্রশ্ন দেয় না। শুধুমাত্র আমরা এর বেসিক কিছু স্ট্রাকচার বা নামগুলো জেনে রাখবো, যদি বড় প্রশ্ন দেয় ওখানেই মাতিয়ে দিয়ে চলে আসবো, ওটাই পেরে যাবো। তো নিউক্লিওলেমা বলে, মানে সূত্রাকার যে অঞ্চলটা থাকে নিউক্লিওলাসের মধ্যে তাকে বলবো নিউক্লিওলেমা। ঠিক আছে, আর বাকি যে অঞ্চলটা সেটাকে বলে ক্রোমাটিন অঞ্চল। ক্রোমাটিন অঞ্চল মানে কি? ওই জায়গাতে ক্রোমাটিন তন্তু থাকে। ঠিক আছে, তো এই ক্রোমাটিন তন্তু আবার দু রকম। বাইরের দিকে যে অংশটা থাকে তাকে বলে পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন, মানে এই যে মোটা মোটা অংশগুলো এঁকেছি সেটা পেরি। আচ্ছা, পেরিফেরাল মানে কি? সারফেস রিজিয়ন, পেরিফেরাল। তাহলে পেরি কথাটা যুক্ত থাকবে মানে বাইরের দিকে, এইটুকু জেনে নেব, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পেরি মিন্স বাইরের দিকে। তাহলে নিউক্লিয়াসের বাইরের দিকে যে ক্রোমাটিন রিজিয়ন থাকে তাকে বলবো পেরি নিউক্লিওলার ক্রোমাটিন। কি বলবো? পেরি নিউক্লিওলার ক্রোমাটিন, পেরি নিউক্লিওলার ক্রোমাটিন। আর নিউক্লিওলাসের কেন্দ্রের দিকে যেটা অবস্থান করে তাকে বলবো অন্তঃনিউক্লিওলার ক্রোমাটিন। মানে এই দেখো, এর সাথে আমি এক্সটেনশন লিখেছি এটা, ঠিক আছে, এর সাথে কিন্তু এটা যুক্ত, বোঝা গেল? তাহলে এর হচ্ছে ভেতরের দিকে ঢুকে গেছে। তাহলে যে অংশগুলো ভেতরের দিকে ঢুকে যায় তাদেরকে বলবো আমরা কি বলবো? অন্তঃস্থ বা ইন্ট্রা নিউক্লিওলার ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন হলো দুই প্রকারের, একটা হচ্ছে বহিস্থ, একটা হচ্ছে অন্তঃস্থ। বোঝা গেল? এই হচ্ছে নিউক্লিওলাসের গঠন। নেক্সট আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে কি না, নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কিচ্ছু না, নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসের মধ্যে যে রিজিয়নটা থাকে তাকে বলবো নিউক্লিওপ্লাজম, যার মধ্যে নিউক্লিয় জালিকা অবস্থান করে। এই যে নিউক্লিয় জালিকা অবস্থান করছে মানে কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম যেরকম সেই রকম এর ক্ষেত্রেও
মানে নিউক্লিয়াসের ক্ষেত্রেও ওটা এক ধরনের সাইটোপ্লাজম হিসাবে কাজ করে, তাই তাকে বলবো নিউক্লিয়ার প্লাজম। ঠিক আছে, বা একে নিউক্লিয়াসের ধাত্রও বলবো, আর কিচ্ছু না, জাস্ট এটুকু বলে বেরিয়ে যাবে। এরপরে আসছি আমরা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। এই যে অংশটা এঁকেছি সুতোর মতো অংশ, তাকে বলবো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। এখন এই ক্রোমাটিন তন্তুকে দুই ভাগে ভাগ করা যায়, ক্রোমাটিন তন্তুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। আচ্ছা, এই জায়গাগুলো এখানেও বলবো, যখন সেল ডিভিশন তোমাদের বোঝাবো সেল ডিভিশনেও বলবো, ঠিক আছে, বা ক্লাস 10এও তোমরা সেল ডিভিশনে পড়ে এসেছো। ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন দুটো রিজিয়ন থাকে। আচ্ছা, এখন ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু কি বা ক্রোমাটিন তন্তুর গল্প কি সেটা একটু জানো। ক্রোমাটিন তন্তু কি হয়, যখন কোষ বিভাজন হয় না তখন এরকম সুতোর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন প্রশ্ন করেছে যে নিউক্লিয়াসকে বিভাজিত হতে হবে, নিউক্লিয়াসকে বিভাজিত হতে গেলে এখন এই সুতোর মতো যে অংশগুলো আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে, তাহলে একে যদি সাপোজ মাঝ বরাবর যদি আমি কেটে ফেলি, তাহলে সুতোগুলো দুদিকে সমানভাবে যাবে, হ্যাঁ কি না? কিরে, না, যাবে না। কারণ সুতো একদিকে বেশি থাকতে পারে, একদিকে কম থাকতে পারে। সেই জন্য সেল বলল ডুরিং দ্য টাইম অফ সেল ডিভিশন একে এরকম ভাবে সুতোর মতো ফেলে রাখবো না, একে গুটিয়ে নেব। যেমন ধরো সুতোকে যদি রিলে গুটিয়ে নিই, তারপরে সেটাকে ওই রিলটাকে যদি মাঝ বরাবর ভাগ করে দিই, তাহলে কিন্তু আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে নিতে পারবো, সমান সমান ভাগ হয়ে যাবে। তো ঠিক একইভাবে কোষও বললো আমাকে সমান ভাগ করতে হবে, তার জন্য কি করব, চলো এই ক্রোমাটিন তন্তুগুলোকে গোটাও, গুটিয়ে গুটিয়ে তৈরি করো ক্রোমোজোম। তাহলে জেনারেলাইজড অবস্থাতে যখন কোষ বিভাজিত হয় না তখন এইটা পুরো খুলে থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু যখন কোষ বিভাজিত হতে যায় তখন এগুলো পাক খেতে খেতে গোটাতে 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 ক্রোমোজোমের আকার স্পাইরালাইজেশন ঘটে। হ্যাঁ বল। স্পাইরালাইজেশন ঘটে। স্পাইরালাইজেশন ঘটে, ঠিক, ক্রোমোজোমের আকার ধারণ করে। ঠিক আছে, তাহলে এই জেনারেলাইজ যে ক্রোমাটিন গুলো সেগুলো এই প্রসেসের মধ্যে দিয়ে যায়। সেই জন্য যখন সাধারণ কোষ বিভাজিত হচ্ছে না জেনারেল কন্ডিশনে, যেহেতু সুতোগুলো খুলে থাকছে, তাই রঞ্জিত করলেও এই জায়গাটাকে লাইট দেখায়, খুব হালকা দেখায়। কিন্তু যদি কোষ বিভাজনের সময় দেখি তখন দেখবো এই রিজিয়নগুলো ক্রোমোজোম তৈরি করছে বলে সেই জায়গাগুলোকে ডিপ দেখায়। তো সেই ধরনের জিনিসকে আমরা বলবো ইউক্রোমাটিন। ভালো করে বুঝি। আর হেটেরোক্রোমাটিন কি না, হেটেরোক্রোমাটিন হচ্ছে ঠিক জাস্ট অপোজিট, মানে নিউক্লিয় বিভাজনের সময় এগুলো খুলে যায় পার্ট প্যাচগুলো, আর জেনারেলাইজড অবস্থানে যখন গুটিয়ে থাকার দরকার নেই তখন গুটিয়ে বসে থাকে। তাহলে এই হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে মোটামুটি একটা আলোচনা হলো। তো বেসিক্যালি তাহলে আমাকে একটা কথা বলো, ইউক্রোমাটিন সক্রিয় হবে না হেটেরোক্রোমাটিন সক্রিয় হবে, বা জিনগত মেটেরিয়াল কে বেশি বহন করবে, ইউক্রোমাটিন না হেটেরোক্রোমাটিন? এক্স্যাক্টলি ইউক্রোমাটিন, এক্স্যাক্টলি ইউক্রোমাটিন করবে, কারণ সে তো ক্রোমোজোম তৈরি করে নিচের দিকে বহন করছে। তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিয় জালিকার গঠনগত বর্ণনা দিলাম। ঠিক আছে দাদা, ইউক্রোমাটিনের ঘনত্ব বেশি থাকে না? হ্যাঁ বলো। ইউক্রোমাটিনের ডেনসিটি বেশি থাকে? হ্যাঁ, ইউক্রোমাটিনের ঘনত্ব বেশি থাকে অবশ্যই। আর কি আছে না, বার বডি সম্পর্কে জানবো। আচ্ছা, স্ত্রী দেহের যদি আমরা ক্রোমোজোম সংযুক্তি দেখি তাহলে স্ত্রী দেহের ক্রোমোজোম সংযুক্তি কি পাবো, 44টা অটোজোম, তার সাথে এক্স এক্স। ওকে, তার মানে দুটোই এক্স আছে। তার মধ্যে জেনে রাখবো একটা এক্স সবসময় নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে, তাই যে এক্সটা নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছে সেই ক্রোমোজোমটা সব সময়তেই মানে ঘন বা ঘনীভূত অবস্থায় অবস্থান করে, ভেঙে যায় না। তাহলে আমাকে তোরা বল যে ওই নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমটা ইউক্রোমাটিন হবে না হেটেরোক্রোমাটিন হবে? কি রে দাদা, আরেকবার বলো কোশ্চেনটা। স্ত্রী দেহের ক্ষেত্রে ক্রোমোজোমের গঠন হচ্ছে 44টা অটোজোম থাকে আর দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই তো?
এখন এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকে, মানে নিষ্ক্রিয় থাকে। তাই এই এক্স ক্রোমোজোমটা সর্বদাই যে কোনো স্টেটে গুটিয়ে বা পেঁচিয়ে অবস্থান করে। তাহলে এই যে এক্স ক্রোমোজোমটা, সেই এক্স ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি? ইউক্রোমাটিন দ্বারা তৈরি না হেটারোক্রোমাটিন দ্বারা তৈরি? ইক্রোমাটিন দে। কি করে? আমি বললাম সর্বদা পেঁচিয়ে বা গুটিয়ে থাকে, কোষ বিভাজনের এবং সব সময় রঞ্জিত হয়, সব সময় রঞ্জিত হতে পারে, ঠিক আছে? তাই একে বলবো আমরা হেটারোক্রোমাটিন রিজিয়ন। তাহলে একটা হেটারোক্রোমাটিনের খুব ভালো উদাহরণ হচ্ছে এই এক্স ক্রোমোজোমটা, যেটা নিষ্ক্রিয় থাকে। যেটা সক্রিয় সেটা কিন্তু নয়, নিষ্ক্রিয়। তাই এই নিষ্ক্রিয় ক্রোমোজোমটাকে বলা হয় বার বডি। কি বলে? বার বডি। এখন প্রশ্ন দিয়ে দিতে পারে বার বডি কি, বা বার বডি ইউক্রোমাটিন না হেটারোক্রোমাটিন, দিয়ে এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে। তখন আশা করি ভুল করবো না আর। আচ্ছা, এইটুকুই থাক আজকে। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে বোঝা গেল, জানা গেল। নেক্সট দিন আমি প্লাস্টিক সম্পর্কে আলোচনা করে দেবো, ঠিক আছে?